তুমি যেখানেই থাকো, তোমার আত্মার শান্তি কামনা করি। ভালো থেকো। জানি আর কাউকে জেঠু বলে ডাকা হবে না, আর তোমাকে দেখতে পাবো না জেঠু। আমায় ছেড়ে চলে গেলে জেঠু। ট্রেন থেকে নামতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। অচেনা জায়গা, তাই স্টেশনে নামার পর কোন দিকে যাবে কমল তা ঠাহর করতে পারল না। ব্যাগ থেকে ছাতাটা বের করে খুলতেই বিরক্তির সাথে সে বলে উঠল, ওফ, এই বৃষ্টিটাকে এই সময় নামতে হলো। এমনিতেই ট্রেনটা লেট করা বেশ রাত হয়ে গেল পৌঁছাতে পৌঁছাতে, তার মধ্যে মরার উপর খাড়ার ঘায়ের মতো এই মুষলধারে বৃষ্টি আর ভালো লাগে না। এখানে কিছু কথা বলে রাখা দরকার, যা না বললে হয়তো পাঠকের মনে কমলের এই হঠাৎ মাধবপুরে আগমনের কারণ বিষয়ে খটকা থেকে যাবে। কমল কলকাতায় চাকরি করে। মাধবপুরে ওর এক জেঠুর বাড়ি। বছর 20 আগে মাধবের বাবা এখান থেকে পরিবার নিয়ে চলে আসে কলকাতা, কিন্তু জেঠুরা এখানেই থেকে গিয়েছিল। গ্রামকে তারা এতটাই ভালোবেসে ফেলেছিল যে এখান থেকে তারা আর যেতে পারেননি। সবই ঠিকঠাক চলছিল। কমলের কলকাতায় চাকরিতে ভালোই সময় কাটছিল, কিন্তু তার মধ্যেই কিছুদিন আগে এক অদ্ভুত উড়ো চিঠি পেয়ে সে এখানে এসেছে। চিঠিতে প্রেরকের কোনো ঠিকানা ছিল না, শুধু লেখা ছিল, প্রিয় কমল, বেশি দেরি করিস নে, সময় বয়ে গেলে পরে হয়তো আফসোস করবি। পারলে একবার মাধবপুর আসিস। ইতি, তোর আপন শোন। এইরকম অদ্ভুত এক রহস্যময় চিঠি পেয়ে কমলের মনটা ব্যাকুল হয়ে পড়ল। সে ভাবতে লাগলো, কে পাঠালো এই চিঠি? তাই সে সিদ্ধান্ত নিল একবার ঘুরে দেখেই আসা যাক। ওখানে জেঠুর বাড়ি অনেক দিন যাওয়া হয় না, হয়তো তাদের বাড়ি থেকেই কোনো এই চিঠি এসেছে। তাই সে এত বছর পর সিদ্ধান্ত নিল সে মাধবপুর যাবে। বৃষ্টি থেকে বাঁচতে স্টেশনের একটা সিঁড়ির নিচে দাঁড়ালো। সিঁড়ির নিচে পৌঁছাতে ছাতা বন্ধ করে দাঁড়াতে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো কমল। ওর থেকে কয়েক হাত দূরে একটা লোক বসে আছে, যার সমগ্র দিকে নোংরা একটা কম্বল দিয়ে আবৃত। নিজের মনে সে বিড়বিড় করে কী সব বলে চলেছে। কমল লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এখানে মণিহরণ গুপ্তর বাড়িটা কোন দিকে তা বলতে পারেন? লোকটা কর্কশ গম্ভীর গলায় চমকে গিয়ে বলে উঠল, কি বললেন? মণিহরণ গুপ্ত? কমল বলল, এতে এত অবাক হওয়ার কি আছে? উনি আমার জেঠু হন, ওনার সাথে দেখা করতেই কলকাতা থেকে এত দূর আসা। লোকটি যেন আবারও কর্কশ গলায় বলে উঠলেন, কিন্তু উনি তো মানে। হ্যাঁ, মানে কি? আরে বেঁচে নেই। কথাটা শোনা মাত্র কমলের মাথায় যেন বাজ পড়ল। সে বলল, আপনি কি বলছেন আপনি জানেন? আপনি কি পাগল মশাই? সে আপনি আমাকে পাগল ভাবতেই পারেন, কিন্তু মণিহরণ গুপ্ত বলে যিনি ছিলেন তিনি আর বেঁচে নেই। তার বাড়ির দিকে এখন লোকে যায় না, বলে ও নাকি এখন ভূতের বাড়ি। কমল ভেবে পেল না লোকটার কোনো কথার অর্থ। সে ভাবছে লোকটার কি বলছে, জেঠু বেঁচে নেই, এটা কি করে হতে পারে? কমল লোকটার কথা বিশ্বাস করল না। তাই সে বলল, তা লোকে ওই বাড়িটাকে ভূতের বাড়ি বলে কেন? লোকটা যেন রহস্যময় হাসি হেসে বলল, যাচ্ছেন যান,
বুঝতেই পারবেন। কমল বলল, হ্যাঁ সে তো যাবই, আর এটা ভাববেন না যে আপনি যা বললেন আমি সব বিশ্বাস করে নিলাম। হ্যাঁ, যত সব। বৃষ্টি ততক্ষণে যেন একটু ধরে এসেছে, তাই সিঁড়ির তলা থেকে ছাতা নিয়ে কমল স্টেশনের বাইরের দিকে পা বাড়ালো। তাকে জেঠুর বাড়ি যে যেতে হবে। কমলের প্রস্থান পথের দিকে তাকিয়ে তাকিয়ে ওই লোকটা বলে উঠল, বাবু, খুব বড় একটা ভুল করলেন, সাবধানে যাবেন। স্টেশন থেকে বেরিয়ে চারদিকে কাউকে দেখতে পেল না কমল। অবশ্য সেটাই তো স্বাভাবিক, এত রাতে, তাই না? তারপর আবার বৃষ্টির মধ্যে গ্রামে এতক্ষণে সবাই শুয়ে পড়েছে হয়তো। অজ্ঞতা কমল হাঁটা লাগালো। স্টেশন থেকে জেঠুর বাড়ি খুব বেশি দূরে নয়, মিনিট 10-এর রাস্তা, তাই খুব একটা কষ্ট হবে বলে মনে হলো না কমলের। কিন্তু তার এই বিশ্বাসকে মিথ্যা প্রমাণ করে দিল রাস্তায় জমে থাকা কাদার মধ্যে আরেকটুর জন্য পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল কমল। বাপরে বাপ, বেঁচে গেলাম একটুর জন্য, আর টোলে হাড়গোড় ভাঙতো আজকে। গ্রামে সব কিছু এখনো একই আছে, সেই মাটির রাস্তা। বর্ষাকালে জল হলে যেমন কাদা হতো, সেরকম রাস্তা, চারিদিকে মাঠ, ঘরবাড়ি, সব কিছু। সে সব কিছু পেছনে ফেলে সে ইতিমধ্যেই একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটার অবস্থা বেশ জরাজীর্ণ প্রকৃতির। গ্রামের লোকেদের একে ভূতের বাড়ি না বলার পেছনে সত্যি যুক্তি আছে বটে। দরজার সামনে দাঁড়িয়ে সে হাত দিয়ে দরজায় ঠক ঠক করে আওয়াজ করে উঠল। কেউ দরজা খুলল না। তারপর আবার আওয়াজ দিল, কিন্তু এইবারও কেউ দরজা খোলার বালাই নেই। কমল এবারে একটু বিরক্ত হলো। সে ভাবল, এ বাড়িতে কেউ নেই নাকি? বাড়িতে কি কেউ থাকে না? হ্যাঁ, এত রাত্রে এবার আমি কোথায় যাই? এ তো মহা মুশকিল। এইরকম ভাবতে ভাবতে সে যখন পেছন ঘুরে চলে আসতে যাবে, ক্যাচ করে একটা ঘরে একটা আওয়াজ শুনতে পেল সে, ঠিক যেন দরজার ওপার থেকে। কমল পেছন ঘুরে দেখল বাড়ির দরজা খোলা। সে অবাক হয়ে গেল, এত রাতে কেউ নেই, এত ডেকেও কারো সাড়া পাওয়া গেল না, তাহলে দরজা কে খুলল? এরকম হাজারো প্রশ্ন জড়ো হতে থাকলো কমলের মনে। কোনো উত্তর না পেয়ে সে অবশেষে ঘরে ঢুকেই পড়ল। ঘরে ঢুকে সে ডাকলো, জেঠু, জেঠু, দেখো আমি এসেছি, আমি কমল। সেই 20 বছর আগে এখান থেকে চলে গেছিলাম। জেঠু, সাড়া দাও। কোনো সাড়া পেল না কমল। সে আবারও ডাকল, জেঠু, আরে ও জেঠু। ঠিক তখনই একটা গম্ভীর স্বর শোনা গেল, কে কে এসেছে? এই যে জেঠু, আমি কমল। ও কমল, ওপরে এসো। ঘরের মাঝখান থেকে চলে যাওয়া সিঁড়িটা দিয়ে সে দ্রুত ওপরে চলে গেল। ওপরে গিয়ে ডান দিকে গিয়ে দরজা খুলে দেখল বিছানার ওপরে একজন বয়স্ক মানুষ শুয়ে আছে। কমল তার পাশে গিয়ে বসল এবং বলল, জেঠু, কেমন আছো তুমি? তোমার এত শরীর খারাপ? জেঠু বলল, কমল, এতদিন পর সব কিছু শেষ হয়ে যাওয়ার পর যেটুকে মনে পড়লো বাবা, তোকে দেখার জন্য যে মনটা বড় ছটফট করতো রে। কমল বলল, তুমি এরকম করে কেন বলছো? কিচ্ছু শেষ হয়নি, আমি এসেছি তো, এবার তুমি ভালো হয়ে যাবে। কথাটা শোনা মাত্র জেঠু বলে উঠল, আর কি ভালো হবে রে, যা হওয়ার তো তা হয়েই গেছে। ছাড়, বাদ দে, তুই অনেক দখল করে এসেছিস, যা বিশ্রাম নে। আমি রামুকে বলে দিচ্ছি তোকে রাতের খাবারটা দিয়ে দেয় যেন, যা। কমল জেঠুর সাথে দেখা করে পাশের ঘরে চলে এলো। বাড়িটার এত বছর পরও তেমন কিছু পরিবর্তন হয়নি, বাইরে থেকেই যায় একটু একটু। ঘরে ঢুকে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল কমল। তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিতেই যেন ঘুমের দেশে হারিয়ে গেল কমল। বাবু, ও বাবু,
খাবারটা এখানে রেখে গেলাম, খেয়ে নেবেন। হ্যাঁ। রামুর ডাকে কমলের ঘুমটা ভেঙে গেল। সে দেখল একজন তারই বয়সী লোক একটি হেরিকেন হাতে ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। লোকটা গোটা মাথা থেকে পেট পর্যন্ত চাদরে ঢাকা, যেন তার আবরণ সে কাউকে দেখাতে চায় না। কমল বলল, আরে রামু, আরে কেমন আছো? তুমি এমনভাবে মুখ ঢেকে রেখেছো কেন? কমলের চোখের আড়ালে অজান্তেই রামুর মুখের ঠোঁটের কোণায় যেন হাসি স্পর্শ খেলে গেল। চাদরের আড়াল থেকে রহস্যময় মুখটি বলে উঠল, বাবু বাবু, আমার ইচ্ছে করেনি গো আমার মুখ কাউকে দেখাতে। বলা কি যায়, অনেকের হয়তো সেই মুখ দেখে। রামু থেমে গেল, আর কিছু বলল না। কমল বলল, কি থেমে গেল কেন? ওই মুখ দেখে কি? রামু আবারও বলল, ও কিছু নয়, আপনি খেয়ে নিন বাবু, অনেক রাত হলো, আমি আসি। হ্যাঁ। কমল কিছু বলার আগেই চোখের নিমেষে ঘর থেকে প্রস্থান করল রামু। কমল মনে মনে ভাবল, কীরকম অদ্ভুত লাগছে ব্যাপারগুলো। জেঠু রামুর কথাগুলোতে কোথাও যেন একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। রাত্রির খাবার খেয়ে কমল নৈশ নিদ্রায় মগ্ন হলো। মাঝরাত, ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 1টা। একটা অস্বস্তিতে কমলের ঘুম ভেঙে গেল। খুব জল তেষ্টা পেয়েছে তার, কিন্তু ঘরের কোথাও জলের কোনো চিহ্ন মাত্র সে পেল না। তাই নিচে গিয়ে জল নিয়ে আসার কথা ভাবল কমল। খাট থেকে নিচে নেমে ঘরের লাইট জ্বালিয়ে টেবিলের উপরে থাকা টর্চটি নিয়ে সে প্রস্থান করল। ঘরের বাইরে ঘুটঘুটে অন্ধকার। বাইরে ঝিঝি পোকারাও যেন কোনো অজানা কারণে তাদের ডাকটা থামিয়ে দিয়েছে। সিঁড়ি দিয়ে কমল নিচে নেমে আসতেই টেবিলের উপরে একটা জলের বোতল দেখতে পেল। টেবিল থেকে জলের বোতলটা নিয়ে ফিরতে যাবে, ঠিক তখনই একটা দৃশ্য দেখে কমলের গা শিউরে উঠল। দরজার ওপারে কেউ হাত দিয়ে ক্রমাগত ধাক্কা দিয়ে চলেছে। একবার দরজা, একবার জানলায় ফুটে উঠছে কারো হাতের ছাপ, যেন সে কিছু বলতে চায় কমলকে, কিন্তু কমল আর তার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে সেই দরজা। কমল ভয়ে ভয়ে বলল, কে 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 ওখানে? কোনো উত্তর পেল না সে। দরজা খুলে বাইরে একবার যাওয়ার কথা ভাবল কমল, কিন্তু না, সে গেল না। এই মুহূর্তে বাইরে যাওয়াটা ঠিক হবে না। কালকে সেই ব্যাপারটা জেঠুকে জিজ্ঞাসা করবে বলেই বিবেচনা করল। জল নিয়ে ওপরে গিয়ে কমল শুয়ে পড়ল ঠিকই, কিন্তু নিশ্চিন্তে ঘুমোতে পারল না। ওর মনে একটা সন্দেহ দানা বাঁধতে থাকলো যে বাইরে ওটা কে ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে জেঠুকে কথাটা বলতেই কমল লক্ষ্য করল জেঠু যেন কথাটা শোনা মাত্রই হালকা হেসে উঠল। হেসে জেঠু বলল, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। জেঠুর এই হেয়ালি মেশানো কথার কোনো জবাব ছিল না কমলের কাছে। সে বলল, মানে? জেঠু বলল, সব কিছুর উত্তর দেওয়া খুব কঠিন রে কমল, সময় এলে সময় তার জবাব তোকে দিয়ে দেবে। কমল বুঝতে পারল জেঠুকে আর ঘাটিয়ে কোনো লাভ হবে না, তাই সে নিজের ঘরে চলে এলো। নিজের ঘরে বসে বসে কমলের হঠাৎ মনে পড়ে গেল যে এই গ্রামেই তো ওর ছোটোবেলার বন্ধু মোহন থাকে। একবার দেখা করে আসলে কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ। জেঠুকে বলে কমল বাড়ির বাইরে বেরিয়ে গেল। গ্রামে তেমন কিছু বদল না হওয়ার কারণে মোহনের বাড়ি খুঁজে পেতে কমলের তেমন অসুবিধা হলো না। শুধু কমল এটাই লক্ষ্য করে, খুব খুশি হলো যে মোহনের মাটির বাড়ি বদলে সেখানে বিরাজ করছে একটা পাকা বাড়ি। কমল দরজার সামনে গিয়ে কড়া নাড়তেই ভেতর থেকে যেন কেউ বলে উঠল, আসছি। দরজা খুলে গেল। দরজা খুলতেই
কমল দেখতে পেল একজন বছর 40-এর ব্যক্তিকে। কমল তাকে বলল, বলছি মোহন বলে এই বাড়িতে কেউ আছে? ব্যক্তিটি বলল, আমি তো মোহন, বলুন কি দরকার, আর আপনি বা কে? কমল বলল, মোহন, তুই আমাকে চিনতে পারছিস না? আরে আমি তো কমল, তোর ছোটবেলার বন্ধু, ভুলে গেলি? মোহন যেন হাতে চাঁদ পেল। সে বলল, আরে কমল, এতদিন বাদে, তোকে তো প্রথমে চিনতেই পারিনি রে। আয় আয়, ভেতরে আয়। কমল বলল, হ্যাঁ আমি এই গ্রামে এলাম যখন, তখন ভাবলাম যে তোর সাথে দেখা করেই যাই, তাই আর কি। না না, ভালো করেছিস। বাইরে কেন, ভেতরে আয়, বাকি কথা ভেতরেই হবে। কমল বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়ির ভেতরে বেশ সুন্দর একটা বারান্দা, তাকে কেন্দ্র করে সমগ্র বাড়িটা গড়ে উঠেছে। সেই বাড়ির মাঝখান থেকে দুটি চেয়ারের মধ্যে একটিতে কমলকে বসতে বলল মোহন। কমল চেয়ারে বসতেই মোহন ওর কাজের লোকের উদ্দেশ্যে হাত পারল, এই রামু, রামু। রামু বলল, আগে আগে কর্তাবাবু বলেন। মোহন বলল, এই শোন, এই 2 কাপ চা দিয়ে যেত, আজ বহু বছর পর আমার বন্ধু এসছে, ভালো করে বানাবি। হ্যাঁ। রামু বলল, আচ্ছা ঠিক আছে দাদাবাবু। কমল বলল, আরে এত ব্যস্ত হওয়ার কত কিছু নেই রে। মোহন বলল, সকালটা চা দিয়ে না শুরু করলে কি ভালো দেখায় বল? তা হয়তো ঠিক। আচ্ছা এবার বল তো, এতদিন পর হঠাৎ কী উদ্দেশ্যে এখানে তোর আসা? কমল সমস্ত ব্যাপারটা মোহনকে জানালো। সমস্ত ঘটনাটা শুনে মোহন কেমন যেন গম্ভীর হয়ে পড়ল। সে বলল, তোর জেঠু? মানে মণিহরণ গুপ্তের বাড়িতে তুই আছিস? কিন্তু সেটা কি করে সম্ভব? না না না, তোর কোথাও ভুল হচ্ছে ভাই। কমল অবাক হয়ে বলল, আমার ভুল হয়েছে? সেদিন প্ল্যাটফর্মের লোকটাও আমাকে এই কথাটাই বলল, তুইও এরকম বলছিস? তাহলে কি? কথার মাঝখানে ভানু চা দিয়ে গেল। চা হাতে নিয়ে চুমুক দিয়ে মোহন বলল, মণিহরণ গুপ্ত মানে তোর জেঠু, দিন 15 আগে মারা গেছে। মোহনের মুখে এই কথাটা শোনার জন্য যেন কমল একদমই প্রস্তুত ছিল না। তার মুখে স্পষ্ট অবিশ্বাসের ছাপ। সে বলল, কি, জেঠু মারা গেছে? কিন্তু আমি যে গতকাল থেকে ওই বাড়িতেই ছিলাম। মোহন বলল, ওই যে তুই বললি তোর কাছে ওই যে উড়ো চিঠিটা এসেছিল, ওটা আমার মনে হচ্ছে তোর জেঠুরই পাঠানো। মৃত্যুর পরেও ওনার মনে হয়তো অতৃপ্ত বাসনা থেকে গেছিল তোকে শেষবারের মতো দেখবার, তাই তুই ওই বাড়িতে থাকতে পেরেছিলি এবং তোর জেঠুকে দেখতে পেয়েছিলি। এটা তুই বোঝ। কমল এখন স্পষ্ট সব বুঝতে পারছিল। জেঠুর বলা সমস্ত কথা এবং কাজের লোক রামুর সব কথা দুইয়ে দুইয়ে 4 করতে পারছিল এতক্ষণে। কমলের মনটা খারাপ হয়ে পড়ল। সে বলল, জেঠু চলে গেল আমায় ছেড়ে। যে মানুষটাকে আমি গতকাল দেখলাম সে জীবিত নয়, আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা জেঠুর মৃত্যু কিভাবে হয়েছিল একটু বলতে পারবি? মোহন বলল, নিয়তি রে নিয়তি, তার ডাকেনে খণ্ডাবে এমন সাধ্য কারো আছে? সেদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, তখন সন্ধ্যে 7টা হবে খুব জোর। একটা বাজ পড়ে গাছে পিঠে কোথাও। সকালে উঠে জানতে পারি মণিহরণ গুপ্তের বাড়িতে বাজ পড়ে সমস্ত কিছু আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। কমলের চোখে জল তার গাল বেয়ে নিচে পড়ছে। কমল মানতে পারছে না জেঠুর এই পরিণতি। মোহন কমলের পিঠে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না ভাই, কাঁদিস না। বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু দেখ, জেঠু তোকে মৃত্যুর পরেও শেষ দেখা দিয়ে গেল। আমার সাথে আয় একবার। কমল বলল, কোথায় ভাই, কোথায় আর যাব বল? মোহন বলল, আরে আয় না, একটা কিছু দেখানোর আছে তোকে আমার। মোহন কমলকে নিয়ে এলো কমলের জেঠুর বাড়ির সামনে। কমল দেখল সামনে ওর জেঠুর বাড়ি তো কোনো বাড়িই নেই, শুধু কয়লার মতো কালো হয়ে একটা বাড়ি অগ্নিদগ্ধ হয়ে পড়ে রয়েছে। কমল বাড়িটার সামনে এগিয়ে গেল,
হাতে একটা কাঠের টুকরো নিয়ে মনে মনে বলল, জেঠু, তুমি যেখানেই থাকো, তোমার আত্মার শান্তি কামনা করি। ভালো থেকো। জানি আর কাউকে জেঠু বলে ডাকা হবে না, আর তোমাকে দেখতে পাবো না জেঠু। আমায় ছেড়ে চলে গেলে জেঠু। কাঠের টুকরোটা হাতে নিয়ে মাটিতে নামিয়ে দিয়ে কমল একটা কাগজের টুকরো পড়ে থাকতে দেখতে পেল সে। ও মোহনকে ডেকে বলল, মোহন, আরে মোহন, আয় তো, এই কাগজটা এখানে কি করে এলো? মোহন বলল, তাই তো, দেখ তো ওটায় কি লেখা আছে। কমল কাগজটা হাতে তুলে নিল। কাগজটা খুলে দেখতেই ও দেখতে পেল সেখানে লেখা আছে, শেষ দেখা করে বড্ড শান্তি পেলুম রে, ভালো থাকিস। ইতি, তোর জেঠু মণিহরণ গুপ্ত। কাগজটা দেখে কমল কাগজটা নিয়ে বুকে আঁকড়ে ধরে রইল। মনে একটাই প্রশ্ন রয়ে গেল, এও কি সম্ভব? নমস্কার, আমি সায়ন, আর আপনারা এতক্ষণ শুনছিলেন সার্থক রায়ের লেখা শেষ দেখা। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে একটা কমেন্টস করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম আরও নানান হরর স্টোরি পেতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই ভয় পেতে